ইউনূস সাহেবকে নিজের কথা সংযত করতে পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Any rhetoric that vitiates the environment is best avoided. একই বৈঠক অথচ গল্প দুই রকম। ঢাকা থেকে বলা হচ্ছে ভারতের কাছে জোর দাবি জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তীব্র প্রতিবাদ জানানো হয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার এবং সীমান্তে মানুষ হত্যার বিষয়ে, এমনকি তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়েও জোর আলোচনা হয়েছে। অথচ দিল্লি থেকে বলা হচ্ছে ঠিক তার উল্টো। নরেন্দ্র মোদী নাকি ডক্টর ইউনূসকে সতর্ক করেছেন, সংযত থাকতে বলেছেন এবং চীন সফরে দেয়া অবিবেচক মন্তব্যের জন্য মোদীর বাঁকা কথাও নাকি শুনতে হয়েছে ডক্টর ইউনূসকে। তাহলে সত্যিটা কি? একই বৈঠক কিন্তু দুই দেশের ভাষ্যে আকাশ পাতাল পার্থক্য। তাহলে কি এত প্রতীক্ষার পর এই বৈঠক কোনো ইতিবাচক ফলে আসেনি? আমরা আমাদের আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আসলে সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে হয়ে যাওয়া নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকের ভেতরের কিছু কথা। জানার চেষ্টা করব শেখ হাসিনা তিস্তা চুক্তি, বিশেষ করে সীমান্ত হত্যা এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে সে বিষয়গুলোর নিয়ে আসলে পর্দার আড়ালে কি ধরনের খেলা চলছে। আসুন খোলাসা করছি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। এর মধ্যেই ডক্টর ইউনূসের চীন সফর ও সেখানে দেয়া বক্তব্যে ভারতও অস্বস্তিতে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্য নিয়ে তার বক্তব্য ঘিরে দিল্লিতে বইছে ঝড়। বলা হচ্ছে বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভারতের এই 7 রাজ্য নেপাল ও ভুটান অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পেতে পারে, কিন্তু দিল্লি মনে করে এটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। ভারত চিন্তিত 7 সিস্টার্স অঞ্চলে চীনের প্রভাব বেড়ে গেলে আসলে কি হবে। এই অঞ্চলে রয়েছে বিক্ষুব্ধ রাজ্য মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, আর তাদের সঙ্গে ভারতের সংযোগকারী একমাত্র পথ শিলিগুড়ির চিকেন নেক করিডর। এই করিডর হাতছাড়া হলে 7টি রাজ্য কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারত বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে এক সাক্ষাৎ হয়। এর আগে চীন সফরে ও বিভিন্ন সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ঘিরে ভারত জুড়ে চলছে তোলপাড়। কেন ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য নিয়ে এত উদ্বিগ্ন? ঢাকার ভাষ্যমতে এই বৈঠকে বাংলাদেশ স্পষ্ট বলেছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার নিয়েও প্রতিবাদে জানানো হয়। বলা হয় বাংলাদেশ কোনো দেশের বিরুদ্ধে না, তবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন। অন্যদিকে ভারতের দাবি তারা ইউনূসকে চীন নিয়ে সতর্ক করেছে, এমনকি অবিবেচক মন্তব্যের জন্য ধমকও দিয়েছে। সেই মিটিং এ ইউনূস সাহেবকে নিজের কথা সংযত করতে পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে সাবধান করলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোদী ইউনূসের কথা হয়েছে, যদিও মোদী এই নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আসলে বৈঠকে কি বলেছিলেন ডক্টর ইউনূস? শুক্রবার মোদী ইউনূসের বৈঠকে কি কথাও হলো দুই শীর্ষ নেতার মধ্যে? চলুন জেনে আসি। Underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. Prime Minister also underlined India's concerns related to
the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. তিস্তা সহ বিভিন্ন নদী ঘিরে 50 বছরের জল ব্যবস্থাপনায় চীনের সাথে কাজ করার ঘোষণা দেয় বাংলাদেশ। এছাড়া চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস সমুদ্রবিহীন ভারতের 7 রাজ্যের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলেন বাংলাদেশের সমুদ্র আছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য বা 7 সিস্টার সহ প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সমুদ্র নেই। তাই বাংলাদেশের বন্দর ব্যবহার করে ট্রানজিটের মাধ্যমে নেপাল ও ভুটান ভারতের 7 রাজ্য বাণিজ্য করতে পারে। এতে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। একেবারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ডক্টর ইউনূস এই কথাগুলো বলেছেন। এর আগেও তিনি বহুবার এই সম্ভাবনার কথা বলেছেন। কয়েকদিন আগেও ঢাকায় এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস একই কথা বলেন। তিনি আসলে কি বলেছিলেন একটু শুনে আসি। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত। তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এই একই কথা তিনি চীনে গিয়েও বলেছেন। অথচ পুরো ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্প্রতি সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন। এবার তাহলে দুই দেশের সম্পর্কের বরফ কি গলবে? দুই নেতার মধ্যে কি কথা হলো তা একটু পরেই জানাবো ডক্টর ইউনূসের প্রেস সচিবের মুখে। তার আগে চলুন ভারতের 7 বোনের রাজ্য থেকে একটু ঘুরে আসা যাক। 7 সিস্টার্স নিয়ে ভারত এত উদ্বিগ্ন কেন? চিকেন নেক কত দূর? ভারত মোট 28টি রাজ্যে বিভক্ত। এর মধ্যে 7টি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে। এই 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স বা 7 বোনের রাজ্য। এই রাজ্যগুলো হল অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। ভারতের এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত এই 7 রাজ্য। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এই রাজ্যগুলোর 1,596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর স্থিতিশীলতার উপর বাংলাদেশের স্থিতিশীলতাও নির্ভর করে। আবার বাংলাদেশের স্থিতিশীলতার উপরও নির্ভর করে এই 7 রাজ্যে স্থিতিশীলতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও কৌশলগত কারণে ভারতের 7 রাজ্য খুবই তাৎপর্যপূর্ণ। বেশ কয়েক মাস ধরেই ভারতের মণিপুর প্রদেশে জাতিগত সংঘাত চলছে। সংঘাত এতটাই গুরুতর যে স্বাধীন মণিপুরের দাবি উঠেছে সেখানে। চীনের সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশে বাড়ছে চীনের প্রভাব, সেখানেও চলছে সংঘাত। আসাম, মিজোরাম সহ বিভিন্ন প্রদেশেও জাতিগত সংঘাত আছে। ফলে ভারতের 7 সিস্টার্স এখন উত্তপ্ত কড়াই। সেই আগুনে ঘি ঢাললে কি হতে পারে তা নিয়ে উদ্বেগ আছে ভারত সরকারেরও। ভারতের উদ্বেগের আরেক কারণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এটি এমন এক সংকীর্ণ জায়গা যা ভারতের মূল ভূখণ্ডের সাথে 7 বোনের রাজ্যের সংযোগ ঘটানোর একমাত্র রাস্তা।
ভারত চীন সীমান্ত ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক প্রসঙ্গ। এটি মূলত 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত। পশ্চিমবঙ্গের এই করিডোরটিকে ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে। বলা হয় এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। 2021 সালে ভয়েস অফ আমেরিকা বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে। আর এটি ভেঙে দেয়া বা দখলে নেয়া মানে 7 রাজ্যকে একেবারে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়া। তবে ভারতও এখানে তার নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়েছে। কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারাই 2টি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেয়া। আর এই করিডোরের একেবারে সীমান্তে বাংলাদেশের অবস্থান। আবার এই করিডোরের কাছাকাছি লালমনিরহাট জেলায় বাংলাদেশের একটি সামরিক বিমান ঘাঁটি তৈরির কথাও সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে। স্বাভাবিকভাবে বিষয়গুলো ভারতকে উদ্বিগ্ন করছে। আসলে 7 সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয়। চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং দোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে এই অঞ্চলে বড় কোনো সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ভারতের উদ্বিগ্ন হওয়ার মূল কারণ এখানেই। এমনকি ভারত 3 দিক দিয়ে কার্যত ঘেরাও। ভারতের পশ্চিম সীমান্তে রয়েছে পাকিস্তান, উত্তর ও পূর্বে আছে চীনের সাথে ভারতের বিশাল সীমান্ত এলাকা এবং ভারতের পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে আছে দেশটির সীমান্ত। এর মধ্যে পাকিস্তান, চীন ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে এক ধরনের বৈরিতা চলছে। আবার এই 3 দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ গভীর হয়েছে। ফলে এই অঞ্চলে ভারত তার গুরুত্ব ও প্রভাব বেশ খানিকটা হারিয়েছে, যা দেশটির জন্য বেশ অস্বস্তিকর। যাই হোক, সম্প্রতি ডক্টর ইউনূসের চীন সফর ও 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে ভারতের মধ্যে যে অস্বস্তি তীব্র হয়েছে তা কাটানোর একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে শুক্রবার ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে। প্রতিবেশী 2 দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাংলাদেশ সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়কে সম্মান করে, সব সময় অন্য দেশের অখণ্ডতাকে সমর্থন করে। অর্থাৎ বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, বরং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ, যা শুক্রবার ভারত বাংলাদেশের 2 শীর্ষ নেতার বৈঠকে আবারও উন্মোচিত হলো। এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের 2 দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। একই বৈঠক অথচ 2 রকমের ভাষ্য। তার মানে কি এই বহু প্রতীক্ষিত বৈঠক আসলে কোনো সমাধানই আনেনি, নাকি এই বৈঠক শুধু কৌশলগত অবস্থান বোঝার একটা পরীক্ষা ছিল, যেখানে 2 পক্ষই চেয়েছে নিজেদের মতো করে বক্তব্য দাঁড় করাতে? তিস্তা চুক্তি, শেখ হাসিনাকে ফেরত পাওয়া, চীন মোদির স্ট্র্যাটেজি, সবকিছু এখানে দুলছে এক অদৃশ্য ভারসাম্যে। দর্শক, আপনি কি মনে করেন এই বৈঠক বাস্তব কোনো সমাধানের সূচনা করলো, নাকি এটাও শুধুই কূটনৈতিক ভদ্রতা? বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ কি এর ওপর নির্ভর করছে? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন বিশ্লেষণমূলক আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।